সকলেই ভেবেছিল সেই লোকটা এবং বাচ্চা ছেলেটা হলো বাবা এবং ছেলে। তারা গাড়ি নিয়ে এগিয়ে চলেছিল দক্ষিণ পশ্চিম দিকে। এর মাঝে লোকটা বিভিন্ন ধরনের কাজবাজও করেছে। একসময় সে একজন লেখক ছিল, আর শেষবার সে একটা উপন্যাসও লিখে রেখেছিল, যেটা বহুবার বহু জায়গায় বিক্রি করার চেষ্টা করার পর অবশেষে খবর আসে এক প্রকাশক সেটা কিনতে চায় $12,000 বিনিময়ে। ব্যাস, এই খবর পাওয়ার পর তারা বেরিয়ে পড়ে মেক্সিকোর উদ্দেশ্যে। সমুদ্রের ধারে ছোট একটা গ্রাম হয়ে ওঠে তাদের নতুন বাসস্থল। লোকটা স্প্যানিশ জানে না, তবে সে যখন মেইনের পুরনো খবরের কাগজে সালেম স্লটকে নিয়ে লেখা আর্টিকেলগুলো পড়ে, তখন অস্বস্তি হতে থাকে তার ভিতরে। অন্যদিকে বাচ্চা ছেলেটা একদিন ওকে জানায় সে চার্চে যেতে চায়। লোকটা তাতে সম্মতি দেয়। এর 2 সপ্তাহ পর লোকটার হাতে এসে পৌঁছায় একটা নিউজ পেপার আর্টিকেল, যার শিরোনামে লেখা ছিল ঘোস্ট টাউন ইন মেইন। লেখাটা পড়া মাত্র ছেলেটা বলে ওঠে, আমার ভয় করছে। আমারও করছে, উত্তর দেয় লোকটা। আর্টিকেলটায় মূলত লেখা জেরুজালেম স্লটকে নিয়ে, একটা ভুতুড়ে শহর যেখানে রাতারাতি সমস্ত মানুষ অদৃশ্য হয়ে যায়। যারা সেখানে আগে থাকতো তারা আর কেউই ফিরে যেতে চায়নি ওখানে। কারো কারো মতে সেখানে অতিপ্রাকৃত কিছু বা এলিয়ানদের আস্তানা। তবে সেখানের মানুষদের নিখোঁজ হয়ে যাবার বিষয়টা এখনো রহস্যই রয়ে গেছে। 2 মাস পর ছেলেটাকে চার্চে নিয়ে যাওয়া হয়। সেখানে কনফেশন রুমে সে সব কিছু স্বীকার করে নেয়। ও আপনার সন্তান না, তাই না? না। ও আজ খুবই অদ্ভুত একটা কনফেশন করেছে। আমি জীবনে এরকম কিছু কখনো শুনিনি। সেটা আমায় অবাক করে না। আর ওর কথাগুলো কি সব সত্যি? ওর প্রতিটা কথা একেবারে সত্যি। ফাদার নিজের মাথা নাড়ে। জেরুজালেম লটে যা ঘটেছিল সেটা ছেলেটাকে দিন দিন আরও খেয়ে চলেছে। তিনি একটু ঝুঁকে আসেন। আপনি আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, বুঝতে পারছি। এটা নিয়ে কি করার কথা ভাবছেন? জানি না। ফাদার নিজের মাথা নামিয়ে নেন। আমি আপনাদের জন্য প্রার্থনা করব। এর 1 সপ্তাহ পর লোকটা একটা দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে এবং ডাক দেয় ছেলেটাকে, আমি আবার ওখানে যাব। ছেলেটার মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করে। তুমি যাবে আমার সাথে? ছেলেটা নিজের চোখের জল মুছে শুধু মাথা দোলায়। সেই রাতটা লোকটা জেগেই কাটায়। অতীতের ভয়ানক দৃশ্যগুলো ফিরে আসছিল তার মনে। বাইরে তখন জোরালো হাওয়া বইছে, জানলার কাঁচগুলো ঝনঝন শব্দ করে ওঠে। নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস, আর আমাদের আজকের বিশিষ্ট নিবেদন স্টিফেন কিং রচিত বিশ্ববিখ্যাত উপন্যাস সালেম স্লট। স্টিফেন কিংয়ের ব্যাপারে আপনারা সকলেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে রাখি, স্টিফেন কিং হলেন আমেরিকার একজন জনপ্রিয় লেখক। তার লেখার উপর ভিত্তি করে অজস্র সিনেমা, টিভি সিরিজ বানানো হয়েছে এবং এখনও হচ্ছে। একবার নাকি স্টিফেন কিংকে এক ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় তার একাধিক উপন্যাসগুলির মধ্যে কোনটি তার সবচেয়ে পছন্দের। তখন ওনার উত্তর ছিল সালেম স্লট। উনি নাকি এই উপন্যাসের একটি সিকুয়াল লেখার কথাও ভেবেছিলেন, কিন্তু সেটা আর লেখা হয়ে ওঠেনি। যাই হোক, আমি সেই সালেম স্লটের সম্পূর্ণ গল্পটিকে কিছুটা ছোট করেছি, কিছু জায়গায় একটু আধটু পরিবর্তনও করেছি, তবে গল্পের মূল বিষয়বস্তু অক্ষত রেখে। এই গল্পটির চাহিদা অনেক দিন থেকেই দেখতে পাচ্ছিলাম, তাই মিস্ট্রি হাউসের ৫ম জন্মবার্ষিকী উপলক্ষে এই উপন্যাসটি নিয়ে এলাম। আচ্ছা, এটা জানিয়ে রাখি, এই চ্যানেলে এই প্রথম আমি কোনো বড়সড় উপন্যাস পাঠ করতে চলেছি। যদি এটা রেসপন্স ভালো থাকে তাহলে ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু উপন্যাস নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার। সুতরাং সকলে প্রতিটা পর্ব শুনুন এবং কেমন লাগছে জানাতে ভুলবেন না। শুনতে থাকুন স্টিফেন কিং রচিত উপন্যাস সালেম স্লট, প্রথম পর্ব। তারিখটা ছিল 5ই সেপ্টেম্বর 1975 সাল। বেন মায়ার্স এগিয়ে চলেছে নিজের গাড়ি নিয়ে। তার পেটের মধ্যে উত্তেজনা। একটা পরিচিত ল্যান্ডমার্কের সামনে আসতে সে গাড়ির গতি কমায়। 25 বছর আগের সেই স্মৃতিগুলো ফিরে আসছে মনে। রাস্তাটা অনেকটা পাল্টেছে, সেই সাথে সম্ভবত মানুষগুলো।
এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে সে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছিল। আর সেই সময় চোখে পড়ে সাইনটা, জেরুজালেম স্লট। সে হঠাৎ কেন এখানে আসলো? অতীত স্মৃতিগুলো এখনো ভয় পাওয়ায় তাকে। তার স্ত্রী মিরান্ডার সেই চিৎকার, যেদিন রাতে বাইক চালানোর সময় হঠাৎ করেই সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। স্মৃতিটাকে চাপা দিয়ে সে আবার এগিয়ে চলে। এখন আর ওদের বাড়িটা ওখানে নেই ও জানে, কিন্তু শহরের কাছে এসে মোড় নিতেই অবাক হয়ে যায় ও। মালস্টন হাউস, সেটা এখনো দাঁড়িয়ে আছে ওখানে, গাছের আড়াল থেকে দেখা যাচ্ছে, এখনো রয়েছে। বিড়বিড় করে বেন, বুঝলো হাতের লোমগুলো খাড়া হয়ে উঠছে। বেন ইচ্ছাকৃতই সরাসরি শহরে প্রবেশ করতে চায়নি। সে অবাক হয়ে দেখে যে তেমন বেশি কিছু পরিবর্তন হয়নি এখানে, সবকিছুই তো আগের মতোই রয়েছে। হারমানি হিলের কবরস্থানটা পেরিয়ে সে ঢুকে পড়ে ব্রুকস রোডে, যেটা মাস্টন পাহাড়ের ঠিক নিচেই। পাহাড়ের উপরে ঠিক আগের মতোই দাঁড়িয়ে রয়েছে মাস্টন হাউস। বাড়ির বাগানটা এখন বড় বড় ঘাসে ভর্তি। বেড়ার কিছু কাঠও নেই দেখা যাচ্ছে। কোনো এক সম্মোহন শক্তি ওকে বলছিল সেই পথ ধরে বাড়িটার দিকে যেতে এবং দেখে আসতে। ও যেন কল্পনা করতে পারছিল সেখানে যাওয়া, বাড়িতে ঢুকে সিঁড়ি ধরে ল্যান্ডিং অবধি উঠে আসা, যেখানে রূপোর নবটা অপেক্ষা করছে ওর জন্যে। কিন্তু না, এখন না। আপাতত ওটা যে ওখানে অক্ষত আছে এটাই যথেষ্ট। পরে হয়তো ও এখানে আসতে পারে, তবে খুব দরকার না পড়লে উপরতলায় যাবে না। সে আবার নিজের গাড়িতে উঠে চলতে শুরু করে জেরুজালেম স্লটের দিকে। পার্কে বসে থাকাকালীন হঠাৎ চোখে পড়ে মেয়েটাকে। সোনালি চুলের সুন্দরী এক মেয়ে, একটা বই পড়ছে। তার পাশে রাখা আছে আঁকার বই এবং চারকোল পেন্সিল। দিনটা ছিল স্কুল খোলার প্রথম দিন এবং পার্কে খুব একটা মানুষ ছিল না। মেয়েটা মুখ তুলে তাকাতে অবাক হয়ে যায়। সে দ্রুত উঠে দাঁড়িয়ে আবার বসে পড়ে। বেন তখন নিজেই হেঁটে যায় তার কাছে। হ্যালো, আমি কি তোমায় চিনি? আগে না। আচ্ছা, আপনি বেঞ্জামিন মেয়ার্স, তাই না? হ্যাঁ। অবাক হয় বেন। আমি তো ভাবলাম ভূত দেখলাম নাকি। সে তার হাতের বইটা তুলে ধরে ওর মুখের সামনে। সেখানে বেন নিজের ছবিটা দেখতে পায়। বইটা ওর লেখা। আপনার অটোগ্রাফ পেতে পারি? এটা তো লাইব্রেরির বই। ও, আমি আরেকটা কিনে ওখানে দিয়ে আসবো। বেন একটা মেকানিক্যাল পেন্সিল বের করে সই করে দেয়। এবার তোমায় এটা চুরি করতে হবে, কারণ এই বইটা মনে হয় আউট অফ প্রিন্ট চলছে। আমি নিউ ইয়র্কে একটা পেয়ে যাব। তারপর সে বেনের চোখের দিকে তাকিয়ে বলে, বইটা কিন্তু অত্যন্ত ভালো। থ্যাংক ইউ। আমি একসময় ভেবেছিলাম বইটা পাবলিশ হলো কি করে। আপনি বুঝি এরকম ভাবেন মাঝে মধ্যে? হ্যাঁ, আজকাল সেটা না করার চেষ্টাই করছি। সুজেন হাসে। কনওয়েজ ডটার বইটাও আমার বেশ ভালো লেগেছিল, তবে আপনি নিশ্চয়ই কথাটা প্রায় সময় শুনে থাকেন। আসলে খুবই কম, যদিও মিরান্ডা বেশ পছন্দ করতো বইটা। আচ্ছা, তুমি আইসক্রিম খেতে পছন্দ করো? কারণ আমার একটা প্রয়োজন হবে মনে হচ্ছে। হ্যাঁ, আমি পছন্দ করব সেটা। এখানে একটা ভালো দোকানও আছে। আর এটাই ছিল শুরু। ওটা কি মিস কুগান? কিছুটা দূরের এক মহিলার দিকে ইঙ্গিত করে বেন। হ্যাঁ। ফোয়ারার পাশে দুজনে বসেছিল। বেন খাচ্ছিল চকলেট সোডা আর সুজান খাচ্ছিল স্ট্রবেরি সোডা। ওদের থেকে কিছুটা দূরে একজন লোক অপেক্ষা করছিল বাসের জন্যে। ওই লোকটাকে ঠিক খুশি দেখাচ্ছে না, তাই না? ঘর ছেড়ে যাচ্ছে তাই। একদিন আমিও এরকম একটা বাসে করে চলে যাব হয়তো। কেন, এখানে কি অসুবিধা? সুজান দীর্ঘশ্বাস ছাড়ে। আমার পরিবার সবসময় নজর রাখে আমার উপর, আর তাছাড়া এখানে একটা মেয়ের ক্যারিয়ার বানানো সম্ভব নয়। সে নিজের পানিয়ে চুমুক দেয়। তুমি কি ধরনের কাজ করতে চাও? আর্ট মেজর আর ইংলিশ মাইনারে আমার ব্যাচেলার ডিগ্রি আছে। এখানে সেটার কোনো দাম নেই। তাহলে তোমার পোর্টফোলিও নিয়ে নিউ ইয়র্কে চলে যাও। আচ্ছা, আপনি এখানে কিছু বিক্রি করেছেন? আমি একটা উপন্যাস লেখার চেষ্টা করছি। উপন্যাস? এখানে? কী নিয়ে লিখছেন? বেন ইয়ার্কি মেরে বলে, উকিঝুঁকি মারতে চাও বুঝি? সুজানকে লজ্জিত দেখায়। ও সরি। আরে আমি ইয়ার্কি মারছি।
লেখকরা নিজেদের বই নিয়ে কথা বলতে বেশ পছন্দ করে। ওদের পাশের ভদ্রলোকটি উঠে দাঁড়িয়ে এগিয়ে যায় বাসের দিকে। আমি ছোটবেলায় এখানে 4 বছর থেকেছি, বার্নস রোডের দিকে। সেখানে তো এখন কবরস্থান ছাড়া আর কিছুই নেই। সেখানে আমি আমার কাকিমার সাথে থাকতাম। তারপর আগুন লাগলো আর উনি আমায় পাঠিয়ে দেন লং আইল্যান্ডে। আমি সেই বছরেই জন্মেছি। বেন হাসে। তাহলে তুমি আমার থেকে 7 বছরের ছোট। আপনার কাকিমার বাড়িটাও নিশ্চয়ই পড়ে গিয়েছিল। হ্যাঁ। আর এখন আপনি আবার ফিরে এসেছেন একটা বই লেখার জন্যে। বেন মাথা নাড়ে। এই শহরের সাথে এক আতঙ্কের স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো পরিবর্তন হয়েছে জায়গাটার, কিন্তু হয়নি। বেন হালকা হাসে। আমি এখানে পুকুরের ধারে অন্য ছেলেদের সাথে খেলাধুলাও করেছি। খানিকক্ষণ দুজনেই চুপ থাকে। তারপর সুজেন কথা বলে ওঠে। মিস্টার স্পেন্সার মারা গিয়েছেন, আপনি চিনতেন তাকে? হ্যাঁ, তার থেকে রুট বিয়ার আনার জন্য কাকিমা আমায় পাঠাতেন ওনার কাছে। সুজেন হাসে। উনি আমায় লিজি বলে ডাকতেন। বেন মিস্টার স্পেন্সারের গলার নকল করে বলল, ওই রুট বিয়ারগুলো একদিন তোমার পেট ফাটিয়ে দেবে বোকা। দুজনে খানিকক্ষণ হাসাহাসির পর বেন জিজ্ঞেস করে, আজকে রাতে দুজনে মিলে একটা সিনেমা দেখতে গেলে কেমন হয়? বেশ ভালোই হবে। সবচেয়ে কাছাকাছি সিনেমা হল কোথায় এখানে? পোর্টল্যান্ডে। তো কীরকম মুভি ভালো লাগে তোমার? অ্যাকশন মুভি। এরপর আরও কিছুক্ষণ কথা বলার পর ঠিক হলো 7:30টার দিকে ওরা মুভি দেখতে বের হবে। তারপর দুজনে এগিয়ে যায় দুদিকে। হেঁটে আসার পথে বেনের চোখে পড়ে মাস্টান হাউসটাকে। আগুনে এই বাড়িটা পুড়ে গেলেও হয়তো ভালোই হতো। বাড়িটার দিকে তাকিয়ে ভাবে সে। নলি গার্ডেনার মিউনিসিপ্যাল বিল্ডিং থেকে বেরিয়ে এসে বসে পড়ল পার্কিন্স গিলেস্পির পাশে। পার্কিন্স এতক্ষণ বেন আর সুজেনকেই দেখছিলেন। আরে, এটা তো সেই লেখকটা, তাই না? প্রশ্ন করে নলি। হ্যাঁ। জবাব দেন পার্কিন্স। ওর সাথে কি ওটা সুজেন নর্টন ছিল? হ্যাঁ। বাহ, চমৎকার ব্যাপার, বলল নলি। নিজের স্টার আকৃতির ডেপুটি ব্যাজটা ঠিক করে নেয় সে। আপনার কি মনে হয় লোকটা সত্যিকারের লেখক? অবশ্যই। ওর লেখা 3টে বই লাইব্রেরিতে রয়েছে। ফিকশন নাকি নন ফিকশন? ফিকশন। তবে ও যদি ওই মেয়েটার সাথে বেশি ঘুরঘুর করে, সেটা ফ্লয়েডের পছন্দ হবে না। ওদের এখনো বিয়ে হয়নি নলি। আর তাছাড়া মেয়েটার নিজের ভালো মন্দ বোঝা যথেষ্ট বয়স হয়েছে। হ্যাঁ, কিন্তু তাও ফ্লয়েড এটা ভালো চোখে দেখবে না। পার্কিন্স পকেট থেকে সিগারেট বের করে জ্বালালেন। তো এই লোকটা কোথায় উঠেছে? এবার হোটেলে। আগের দিন শুনছিলাম নাকি সে মাস্টান হাউসের বিষয়ে খোঁজ খবর নিচ্ছিল। তাই নাকি? হ্যাঁ। তারপর সে যায় ল্যারির সাথে দেখা করতে। বাড়িটা ভাড়া নিতে চাইছিল সে। নলি অবাক হয়। মাস্টান হাউস ভাড়া নিতে চেয়েছিল? ইয়েস। লোকটার মাথা খারাপ নাকি? হতে পারে। যাই হোক, শহরে রাউন্ড মেরেছ? হ্যাঁ, সেই জন্যই বেরিয়েছি। আপনিও আসবেন নাকি? না, তুমি যাও, আমি খানিকক্ষণ এখানেই বসবো। তারপর নলি বেরিয়ে পড়ে। ভাবে হয়তো পার্কিন্স এবার রিটায়ার নেওয়ার কথা ভাবছেন, কারণ বসে বসে তো এই অপরাধের সাথে লড়াই করা যায় না। অ্যান নর্টন তখন আয়রনিং করছিলেন। এই সময় তার মেয়ে এসে প্রবেশ করে বাড়িতে। সে বেশ উত্তেজিত হয়ে বেনের প্রসঙ্গটা তুলে আনে। সুজেন যখনই বাড়িতে ঢুকে নতুন নতুন ছেলেদের নিয়ে কথা বলতে শুরু করে, সেটা ভারী চিন্তা জাগায় ওর মায়ের মনে। তাও তিনি মুখে হাসি ফুটিয়ে বললেন, ও তাই বুঝি? মানুষটা খুব ভালো, জানো। অ্যান বসে পড়ে সিগারেট জ্বালায়। তারপর মেয়ের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুই শিওর ছেলেটা ভালো? সুজেন হাসে। একদম। তাকে দেখতে অনেকটা কলেজের প্রফেসরদের মতো লাগে। সে লোকে হিটলারকে নিয়েও অনেক ভালো ভালো কথা বলতো। বিরক্তি দেখা দেয় সুজেনের মুখে। কি সব বোঝো মা? আমি ওর বইয়ের রিভিউ পড়েছি, সেগুলো কেমন ভালো ছিল না। ওর বই আমার ভালো লাগে, আর ওকেও। আশা করি ফ্লয়েডেরও ভালো লাগবে ওকে। কথাটা ক্যাজুয়াল রাখার চেষ্টা করে অ্যান। সুজেনের বিরক্তি আরও যেন বেড়ে যায়। দেখো মা, এই নিয়ে আমরা আগেও অনেক কথা বলেছি। আমার আর ফ্লয়েডের মধ্যে কোনো কিছুই নেই। দেখ, আমি জানি তোরা 1 বছর ধরে ডেট করছিলি, তাই ভাবলাম। তুমি ভুল ভেবেছিলে। সুজেন বাধা দেয়। তারপর খানিকক্ষণ নিস্তব্ধতায় কেটে যায়। শেষে অ্যান কথা বলে ওঠে, এই বেনগামের ছেলেটার সাথে একবার দেখা করতে চাইবো আমি। সুজেন শুধু মাথা নাড়ায়। আজ রাতে কি বাড়ি ফিরতে দেরি হবে? জানি না। ফ্লয়েড ফোন করলে কি বলবো? তোমার যা খুশি বলে দিও। অধৈর্যের সাথে তারপর সে ছুটে চলে যায় নিজের রুমে।
অ্যানের মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আজ ফোনে মেবেলের সাথে কথা বলাকালীন সে বেনের বিষয়ে জেনে নেয় ছেলেটা উঠেছে এভার হোটেলে, যেখানে মেয়ে নিয়ে ঢোকার অনুমতি নেই। যাক, খানিকটা হলেও সন্তুষ্ট হয় ওর মন। বেন আর সুজ্যান পোর্টল্যান্ড থেকে গাড়ি নিয়ে যখন ফিরছে তখন ঘড়িতে বাজে 11টা। সুজ্যান জিজ্ঞেস করে কোথায় ঘর নিয়েছে বেন। এভার হোটেলে 3 তলায় ঘর নিয়েছি, জবাব দেয় বেন। ও বাবা, তাহলে তো ভালোই গরম লাগে বলো। হ্যাঁ লাগে, তবে অসুবিধে হয় না। জামার হাতা গুটিয়ে হালকা করে রেডিওটা চালিয়ে বিয়ার নিয়ে বসি, আর কম করে 10 পাতা লিখে ফেলি একদিনে। সুজ্যান যেন কথা বিশ্বাস করে না। ভাবছিলাম মাস্টার হাউসটা ভাড়া নেব, তবে ওটা আগে থেকে কেউ কিনে নিয়েছে। সুজ্যান হাসে। মাস্টার হাউস? না না, তাহলে অন্য বাড়ির কথা বলছো তুমি। উত্তর পশ্চিম দিকে পাহাড়ের উপর বাড়িটা, ওটাই তো মাস্টার হাউস। হ্যাঁ, কিন্তু ওটা বিক্রি হয়ে গেছে। কে আবার নিতে গেল ওটা? রিয়েল এস্টেটের লোকটা সেটা আমার জানায়নি, বোধহয় ব্যাপারটা গোপনীয়। তাহলে হয়তো কোনো শহরের মানুষ ওটাকে ভেঙে অন্য কিছু বানাতে চায়। তবে ওখানে কিছু বানানো যাবে বলে তো মনে হয় না। কিন্তু বেন, তুমি ওটাকে এখানে ভাড়া নিতে চাইছিলে? তুমি ওই বাড়ির ভিতর কখন গেছো? না, শুধু জানলা দিয়ে উকি দিয়েছিলাম। আর তুমি? হ্যাঁ, একবার। কেমন ভুতুরে জায়গা, তাই না? মাস্টার হাউসের কথা চিন্তা করতেই দুজনে চুপ করে যায়। অতীতের খারাপ স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে তাদের মনে। বেন তারপর কথা বলে ওঠে, এটা শুরু হয়েছিল আমার ছোটবেলায়। আমি যে বাচ্চাগুলোর সাথে খেলাধুলা করতাম, তাদের একটা ক্লাব ছিল। ওরা বলে ওরা আমায় ওদের ক্লাবে জয়েন করতে দেবে যদি আমি মাস্টার হাউসে ঢুকে কিছু একটা নিয়ে আসি। তারপর? আমি জানলা দিয়ে ভেতরে ঢুকি। ভেতরটা একেবারে অগোছালো হয়েছিল। আমি একটা স্নো গ্লোব তুলে পকেটে পুরে নিই, কিন্তু কেন জানি নিজের সাহসিকতা দেখানোর জন্যে আমি উপর তলায় যাই আর দেখি সে ঝুলছে। আতকে ওঠার মতো একটা শব্দ করে ওঠে সুজ্যান। বাড়িটার মধ্যে একটা পচা গন্ধ ছড়িয়েছিল। বারবার মনে হচ্ছিল আমার পিছনে কেউ হেঁটে আসছে। সিঁড়ির উপর পৌঁছে আমি একেবারে শেষের রুমটার কাছে চলে যাই। দরজাটা বন্ধ ছিল, আর সেটা জোর লাগিয়ে খুলতেই আমি দেখতে পাই হিউবি মাস্টার গলায় দড়ি দিয়ে ঝুলছে। সুজ্যান বোধহয় আর শুনতে চাইছিল না, কিন্তু বেন বলতে থাকে, আমি এক ফোঁটাও মিথ্যে বলছি না। ওর মুখটা সবুজ রঙে দেখাচ্ছিল, দুটো চোখ বন্ধ ছিল ওর। আর তারপর হঠাৎ ও চোখ খুলে আমার দিকে তাকায়। সুজ্যানের শরীরটা কেঁপে ওঠে। ইয়ার কি মেরো না বেন? ইয়ার কি নয়, হতে পারে আমি ভয়ের চোটে ভুল দেখেছিলাম, কিংবা কোনো, জানি না ওটা কি ছিল। সুজ্যান একটা সিগারেট ধরায়। যাই হোক, এরপর অনেকদিন যাবৎ ওই নিয়ে খারাপ স্বপ্ন দেখতাম। এটা খুবই ভয়ানক স্মৃতি। আসলে না, আমাদের সবার জীবনেই একটা না একটা দুঃস্বপ্ন থেকে থাকে। ওরা এসে পৌঁছায় এভার হোটেলে। বাড়ির পিছন দিকের বারান্দায়, যেখান থেকে নদীটাকে ভালো করে দেখা যায়, সেখানে এসে ওরা বসে। সুজ্যান তাকায় জলের দিকে। নদীর ওপারে দেখা যাচ্ছে মাস্টার হাউস। ওই দেখো মাস্টার হাউস। বেন সেদিকে তাকায়। বাড়িটায় আলো জ্বলছে। বেশ খানিকক্ষণ দুজনে চুপচাপ থাকার পর শেষে সুজ্যান কথা বলে ওঠে, আমার তোমাকে ভালো লেগেছে বেন, অনেকটাই ভালো লেগেছে। আমারও তোমাকে ভালো লেগেছে। আমি আবার দেখা করতে চাইবো তোমার সাথে। আমিও চাই। তবে আমি তাড়াহুড়ো করতে চাই না। জানোই তো আমি ছোটোখাটো শহরের একটা সাধারণ মেয়ে। বেন হাসে। এবার কি আমার তোমাকে কিস করা উচিত? তাই তো মনে হয়। বেন ঝুঁকে আসে মেয়েটার দিকে। তার ঠোঁটের ছোঁয়ায় সুজানের বুকের মধ্যে যেন তড়িৎ খেলে যায়। তবে বাড়াবাড়ি কিছু হওয়ার আগেই সে সরিয়ে নেয় নিজেকে। কাল রাতে আমার বাড়িতে আসবে ডিনার করতে? তোমার সাথে দেখা করলে আমার বাবা মার নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। এমনিও এখানে আসা থেকে সেই বাইরের খাবার শুধু খেয়ে যাচ্ছি। তাহলে সন্ধ্যে 6টা? ওকেই। আর বাড়ির কথা থেকে মনে এলো, তোমাকে এবার বাড়ি ছেড়ে দিয়ে আসি, চলো। সুজানকে বাড়ি ছাড়ার পথে বেশিরভাগ সময় ওরা চুপচাপই ছিল। তারপরে এক সময় সুজান মাস্টার হাউসের দিকে তাকিয়ে বিড়বিড় করে, কে থাকতে পারে ওখানে? বাড়ির নতুন মালিক। ইলেকট্রিসিটি আছে বলে তো মনে হচ্ছে না, বোধহয় কেরোসিন ল্যাম্প জ্বলছে। আচ্ছা বেন, তুমি কি মাস্টার হাউসকে নিয়ে কোনো বই লিখছো? বেন হেসে ওঠে।
সেসবের জন্য অনেক রাত হয়েছে, পরের দিন আলোয় বলবো না হয়। সুজানকে বাড়ির সামনে নামিয়ে একে অপরকে শুভরাত্রি জানিয়ে সেখান থেকে বিদায় নেয় বেন। সুজান বাড়িতে ঢোকার পর শেষবারের মতো একবার তাকায় মার্স্টন হাউসের দিকে। জামা কাপড় ছেড়ে বেন নিজের গা এলিয়ে দেয় বিছানায়। সুজান মেয়েটা বেশ ভালো। মিরান্ডার মৃত্যুর পর এই প্রথম অন্য এক মেয়েকে ভালো লেগেছে তার। বিছানায় শুয়ে শুয়ে এই সব চিন্তা করতে করতে ধীরে ধীরে ঘুমের দিকে ঢলে যাচ্ছিল বেন। তারপর হঠাৎ সে পাশ ফিরে চায়। টেবিলে টাইপরাইটারটার কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বেশ কিছু কাগজপত্র। তারপর চোখ চলে যায় জানলার দিকে। সেটা দিয়ে সরাসরি মার্স্টন হাউসটাকে দেখা যায়। সেই বাড়ির আলোটা এখনো জ্বলছে। সেই রাতে এখানে আসার পর সর্বপ্রথম ও স্বপ্নে সেই পুরনো স্মৃতিটা দেখতে পায়। হলওয়ে ধরে সে দৌড়াচ্ছে এবং চেঁচাচ্ছে। উপরতলার ঘরে ঝুলতে থাকা সেই মানুষটা, এবং আচমকা সেটা চোখ খুলে তাকান। সে ছুটে যাচ্ছে বাইরের দরজার দিকে। সেটার কাছে পৌঁছে দরজার হাতল ধরে টান দিল সে, কিন্তু এইবার দরজাটা বন্ধ। শহরের মানুষেরা একটু আগে আগেই উঠে পড়ে। সূর্য ওঠার আগে থেকেই কাজ শুরু করে। সূর্যকিরণের একেবারে শেষ বিন্দু অবধি তারা নিজেদের কাজ করে যায়। ভোর 4টের দিকে হ্যাল গ্রিফেন এবং তার ভাই জ্যাক দুজনে মিলে দুধ বের করার কাজ করছিল। হ্যালের বয়স 18 এবং তার ভাইয়ের বয়স 14। হ্যালের মুড আজ ঠিক ভালো নেই। গত রাতে ওর বাবার সাথে ঝামেলা হয়েছিল। হ্যাল আর স্কুল যেতে চায় না। পড়াশোনা পছন্দ হয় না ওর। গরু নিয়ে কাজ করতে গেলে গ্রামার শিখে কি লাভ, তাই না? ওর বাবা ওদের শিক্ষা নিয়ে অনেক জ্ঞান দেয়, কিন্তু সেই বা কি জানে? সে নিজেও তো ক্লাস 6-এর বেশি পড়াশোনা করেনি। হ্যাল তাকায় ওর ভাইয়ের দিকে। সে ঘুমিয়ে ঘুমিয়ে হাত নেড়ে চলেছে। ধমক দেয় হ্যাল। জ্যাক খানিক কেঁপে ওঠে, তারপর আবার হাত চালাতে থাকে। ভোর 4:30। ওয়েন পুরিন্টনের বয়স এখন 61। শহরের দুধ দেবার কাজটা সেই করে থাকে। ও স্ত্রী মারা গিয়েছে। পুরিন্টনেরও অবসর নেওয়ার বয়স হয়ে এসেছে এবার। নিজের কাজ শেষ হলে সে চলে যায় তার কুকুরের কাছে। নর্টল্যান্ডের বাড়ির সামনে এসে গাড়ি থামায় পুরিন্টন। র্যাক থেকে অরেঞ্জ জুস, দুধ আর কিছু ডিম নামিয়ে আনে। সেগুলো নামানোর সময় হাঁটুর ব্যথাটা হালকা চাগার দিয়ে ওঠে। বাড়ির সামনে গিয়ে দেখলো একটা নোট লিখে রাখা। প্লিজ 1 কৌটো টক দই রেখেছে উইন, ধন্যবাদ। উইন দীর্ঘশ্বাস ছাড়ে। আজকাল প্রত্যেকেই কিছু না কিছু নতুন জিনিস নিয়েই থাকে। টক দই, সে একবার সেটা চেখে দেখেছিল। প্রায় বমি উঠে এসেছিল গলায়। পূর্বের আকাশ তখন আলোকিত হতে শুরু করেছে। ভোর 5:15। 20 মিনিট আগেই এভা মিলার উঠে গিয়েছে। পায়ে স্লিপার চড়িয়ে ব্রেকফাস্ট বানাতে শুরু করেছেন তিনি। তার শরীর মোটা নয়, তবে খাটাখাটনির কাজ করে বেশ শক্তপোক্ত হয়ে উঠেছে। এই সময় পিছনের দরজা খোলার শব্দ হয়। ও হাই উইং, কি খবর? উইং বলল, এই চলছে, শুধু হাঁটুর ব্যথাটা মাঝে মধ্যে চাগার দেয়। এভা সহানুভূতি সূচক শব্দ করে মুখ দিয়ে। তারপর সে আবার ঢুকে পড়ে নিজের রান্নাবান্নার কাজে। কারণ উইং পুরিন্টনের সবসময় কিছু না কিছু নিয়ে কমপ্লেন লেগেই থাকে। 5:30 নাগাদ সূর্যের প্রথম কিরণ এসে প্রবেশ করে জানলা দিয়ে। সেই সাথে উপরতলার ঘরে ভারী পায়ের জুতোর শব্দ শোনা যায়। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে এভার মুখ দিয়ে। সকাল 6:05। স্যান্ডি ম্যাকডুগালের ঘুম খুব পাতলা। বাচ্চাটার কান্নার সুরে তার ঘুমটা ভেঙে যায়। প্রিবের কাছে গিয়ে সে ধমক দেয় বাচ্চাটাকে, কিন্তু সদ্যজাত বাচ্চাটা সেই ধমকের সুরে আরও জোরে কাঁদতে শুরু করে। ক্লান্ত শরীরে স্যান্ডি চলে যায় কিচেনে। ফ্রিজ থেকে দুধের বোতল বের করে। তারপর ঠিক করে দুধটা আর গরম করবে না। স্যান্ডির বয়স এখন 17। 16 বছর বয়সে বিয়ে করে গর্ভবতী হয়েছিল সে। পড়াশোনা, বন্ধুবান্ধব, নিজের ভবিষ্যৎ সব কিছুকে বিসর্জন দিতে হয়েছে তাকে। তার স্বামী সারাদিন কাজ করে এবং সারা রাত মদ খায়।
ছেলেটার কান্না শুনে আরো মাথা গরম হয়ে যায় তার। কপালের ধারের শিরাটা ফুলে ওঠে, কিন্তু ছেলেটা কিছুতেই চুপ করছে না। এই সময় কিছু বুঝে ওঠার আগেই বাঁ হাত দিয়ে সজোরে আঘাত করে সে বাচ্চাটার মুখে। একবার নয়, দুবার। কান্নার শব্দটা চাপা গোমানির মতো হয়ে ওঠে, মুখটা হয়ে ওঠে লাল। সাথে সাথে ভুলটা বুঝতে পারে স্যান্ডি। এটা কি করলো সে? কিন্তু বাচ্চাটা তার ফুলে যাওয়া মুখে ওর দিকে তাকায় আর একটা হাসি উপহার দেয়। কিন্তু তাতেও স্যান্ডির মনের অস্বস্তি দূর হয় না। সে জানে তার স্বামী রয় এটা জানতে পারলে ওকে আস্ত ছাড়বে না। সকাল 6:45। সালেম স্লটের বেশিরভাগ মানুষ এখন কাজে ব্যস্ত। মাইক রায়ারসন, যে কিনা শহরের গ্রাউন্ড স্কিপার, সে তখন নিজের ট্রাকে করে হারমানি হিল কবরস্থানের দিকে এগিয়ে চলেছে। কবর দেওয়ার কাজটা তার জঘন্য লাগে না। কেউ কিছু বলার নেই, সে নিজের মতো কাজ করতে পারে। যদিও কিছু কিছু মেয়ে এটাকে আতঙ্কের চোখেও দেখে, ফলে তাকে বেশিরভাগ সময় একাই কাটাতে হয়। সে এবার মোড় নেয় বার্নস রোডের দিকে। কবরস্থানের গেটের সামনে পৌঁছাতে সে গাড়ির ব্রেক কষে, কিন্তু সেটা ভয়ের চোটে ছিল, কারণ কিছু একটা জিনিস ঝুলছে সেই গেটের উপর। একটা কুকুর, যেটা শরীর থেকে বেরিয়ে আসা রক্ত ভিজিয়ে দিচ্ছে গেটটাকে। মাইকের গলা শুকিয়ে আসে। ট্রাক থেকে নেমে সে হাতে গ্লাভস পরে নেয়। তারপর সেই কুকুরটার শরীর থেকে আলাদা করা মাথাটা নামিয়ে আনে সেখান থেকে। কুকুরটার নিষ্প্রাণ মুখটাকে দেখেই ও চিনে ফেলে এটা উইন পুরিংটনের কুকুর। মাইকের মুখ দিয়ে ঈশ্বরের নাম বেরিয়ে আসে। মৃতদেহের চারপাশে মাছি ঘুরঘুর করছিল। দেহটা নামানোর সময় পেটটা গুলিয়ে আসে ওর। এই কাজটা কি এখানে ছেলে ছোকরাগুলো করেছে? খবরটা শুনলে উইনের মন ভেঙে যাবে। মাইক ভাবছিল এটাকে কি এখনই শহরে নিয়ে যাবে। শেষে ঠিক করল লাঞ্চ অবধি অপেক্ষা করবে সে। তাই সে সিমেট্রির গেটটা খুলে এগিয়ে যায় সামনে। দিনের শুরুটাই খুব খারাপভাবে হলো। সকাল 8টা। ঘুম ভাঙতে উইজেল ক্রেগ বিছানায় নড়ে চড়ে ওঠে। গত রাতের নেশায় এখনো মাথাটা ঝিমঝিম করছে তার। জানলা দিয়ে প্রবেশ করা সূর্যের আলোয় চোখ ধাঁধিয়ে আসছে। সে তাকায় ক্যালেন্ডারের দিকে। আজ বুধবার। গত রাতে ডেলস বারে বিয়ার খেয়ে খেয়ে সব টাকা শেষ করেছে সে। জামা কাপড় গায়ে চড়িয়ে একটা গরম হয়ে যাওয়া বিয়ারের বোতল হাতে তুলে সে ব্রেকফাস্টের জন্য পা বাড়ায়। সে এভা মিলারকে কথা দিয়েছিল তার কাজে হাত লাগাবে। এভার স্বামী র্যালফ মিলার একটা ভয়ানক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, আর তারপর উইজেল সময় দিয়েছে তাকে। উইজেল নিজের চুল আঁচড়ে নিচে নেমে আসে। সে রান্নাঘরে প্রবেশ করা মাত্র এভা তাকে সুপ্রভাত জানায়। নেশা কাটলো? ওরা দুজনেই ভান করে যে ক্রেগ উপকার করার খাতিরে এভার কাজে হাত লাগায়, কিন্তু সত্যিটা হলো হোটেলে থাকার ভাড়া হিসেবে সে এই কাজ করে থাকে। খাওয়া শেষ হতে সে সিঁড়ির রেলিং পরিষ্কারের কাজে লেগে পড়ে। কাজ করতে করতে ওর চিন্তা চলে যায় এভার দিকে। মহিলা নিজের স্বামীর মৃত্যুর পর বাড়িটাকে বোর্ডিং হাউস বানিয়েছে, কিন্তু তারপরেও মেয়েদের আরও চাহিদা থাকে। উইজেল ক্রেগ একসময় সেটা পূরণ করত, রাতের পর রাত। শেষ রাতে এভা কান্নাকাটি করতো সেই নিয়ে, বলতো এটা ভুল, কিন্তু ও তাকে বলেছিল এতে কোনো ভুল নেই, যদিও সে জানে না কোনটা ঠিক কোনটা ভুল। সকাল 10টা। রিচি বোর্ডিং স্কুলে দাদাগিরি করা ছেলেদের একজন। রিসেসের সময় ওর নজরে আসে মার্ক পেট্রিকে। স্কুলে নতুন ভর্তি হয়েছে সে। ওই চারচক্কু, কাকে ডাকছিস? মার্ক জিজ্ঞেস করে। তুই ছাড়া এখানে চারচক্কু আর কে আছে? সেটা আমি কি করে জানবো? রিচি কিছু না বলে সোজা ঘুষি মারার উদ্দেশ্যে ছুটে যায় মার্কের দিকে, কিন্তু মার্ক সময় মতো সরিয়ে নেয় নিজেকে। ফলে রিচি টাল সামলাতে না পেরে উল্টে পড়ে ঘাসের উপর। মার্ক দ্রুত চড়ে বসে তার উপর এবং রিচির একটা হাত মুচকে দেয়। যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে রিচি। বল, আর করবি? রিচি আরো জোরে চেঁচিয়ে ওঠে। দুপুর 12টা।
দুপুর হতে লরেন্স ক্রকেট ওরফে ল্যারি অফিস থেকে বের হয় লাঞ্চের জন্যে। পথে মার্স্টন হাউসটাকে চোখে পড়ে তার। ড্রাইভওয়েতে একটা গাড়ি দাঁড় করানো, যেটা দেখে অস্বস্তি হয় তার। 1 বছর আগে সে এই বাড়িটাকে রিচার্ড ক্রকেট স্ট্রিকার নামের একজনকে বিক্রি করেছে। সেই চুক্তিটা ভারী অদ্ভুত ছিল। জুলাইয়ের এক গরম দিনে স্ট্রিকার ল্যারির অফিসে এসে প্রবেশ করে। হাতে ধরা একটা ব্রিফকেস, পরনে ফর্মাল স্যুট। অফিসে ঢুকে কিছু না বলেই সে বসে পড়ে চেয়ারে। তার মুখ ভাবলে সে, এখানে আমায় একটা বাড়ি কিনতে আর কিছু ব্যবসার কাজে পাঠানো হয়েছে। ওই লন্ড্রির ব্যবসা তো? হ্যাঁ, আর মার্স্টন হাউস। ল্যারি অবাক হয়। আর মার্স্টন হাউসের দাম এখন চলছে $14,000। আর স্ট্রিকার বাধা দেয় এই সময়। আমার কাছে অনুমতি আছে সেটা $1 কেনার। ল্যারি অবাক হয়ে তাকায় ওর দিকে। $1? স্ট্রিকার নিজের ব্রিফকেস খুলে কিছু কাগজপত্র এগিয়ে দেয় ল্যারির দিকে। এটা পড়ে দেখুন। ল্যারি তাতে চোখ বোলাতে আরও অবাক হয়। এসব ইয়ার কি নাকি? কে পাঠিয়েছে আপনাকে? স্ট্রিকার শান্ত হাতে একটা সিগারেট জ্বালায়। আমি আর কি মারছি না। ল্যারি স্তম্ভিত হয়ে যায়। এই জমির দাম কমপক্ষে $15 লক্ষ। স্ট্রিকার শীতল চোখে তাকায় ল্যারির দিকে। ওই জমির দাম $40 লাখ বেশি। আর শপিং সেন্টার বানানোর পর শীঘ্রই সেটা আরো বাড়বে। আপনি কি চান? আমি তো সেটা আপনাকে বললাম। ওখানে আমরা একটা বিজনেস খুলতে চাই, আর আমরা থাকবো মার্স্টন হাউসে। কি ধরনের বিজনেস? ফার্নিচার অ্যান্টিকের বিজনেস। আমার পার্টনার এসব বিষয়ে এক্সপার্ট আছে। ল্যারি উপহাসে সুরে বলে, মার্স্টন হাউস $8,500 আর বিজনেসের জন্য $16,000। শহরের মানুষেরা ফার্নিচারের দোকানকে সহযোগিতা দেবে না। সেখানে আমরা ট্যুরিস্টদের আকর্ষণ করব। যাই হোক, কাগজগুলোর কোনো সমস্যা নেই তো? দেখে তো ঠিকই লাগছে, কিন্তু আমি ঠকতে চাই না। আপনার উকিল আছে তো, ফ্রান্সিস ওয়ালস। এগুলো তাকে গিয়ে দেখান। কিন্তু এখানে 3টে শর্ত আছে। বলুন। প্রথমত, আপনি মার্স্টন হাউসের সেই দোকানটা আমাদের $1 বিক্রি করবেন। আপনি এর খবর কোথা থেকে পেলেন? সেসব আপনার জেনে লাভ নেই। দ্বিতীয়ত, আমাদের এই চুক্তির বিষয়ে আপনি কাউকে কিছু বলবেন না। যদি বলেন তাহলে সেটা আমাদের দুজনের জন্যই ভালো হবে না। ল্যারি চেষ্টা করলো নিজেকে শান্ত রাখার, কিন্তু ধমকিটা ঠাট্টা বলে মনে হলো না। আচ্ছা, বলবো না। বেশ, চমৎকার। এই জন্যই তো আপনার সাথে ব্যবসা করতে চাই। ল্যারি মাথা নাড়ে। আর তৃতীয় শর্তটা? বাড়িটা মেরামতির প্রয়োজন, তাই আপনাকে কিছু কর্মচারী জোগাড় করে দিতে হবে, কাউকে না জানিয়ে। ল্যারি ভুরু কুচকায়। আপনি এখানে এর আগে কখনো আসেননি, তাই না? তাতে কি কিছু এসে যায়? হ্যাঁ, এসে যায়। এটা বড় শহর নয়। লোকেরা কথা বলে, বিশেষ করে মেবেল ওয়ার্ড নিজের দূরবীন নিয়ে সবসময় নজর রাখে। তাদের নিয়ে আমি চিন্তা করি না। লোকেরা আলোচনা করবেই, কিন্তু শীঘ্রই তারা সব মেনে নেবে। ল্যারি দীর্ঘশ্বাস ছাড়ে। আপনি যা ভালো মনে করবেন। তাহলে যেমনটা কথা হলো, আপনি সব খরচা তুলবেন আর সেটা তালিকা বানিয়ে রাখবেন, যেটা আপনাকে পরে পরিশোধ করে দেওয়া হবে। ল্যারি দ্রুত চিন্তা করতে থাকে। কিন্তু আমার নিজের 2টো শর্ত রয়েছে। সেটা কি? প্রথমে এই কাগজগুলো চেক করাতে হবে। অবশ্যই। আর দ্বিতীয় বিষয়টা হলো, যদি আপনি বেআইনি কিছু করতে চলেছেন তো সেটা আমায় জানাবেন না। স্ট্রিকার শীতল কণ্ঠে হাসে। যদি অন্য কোনো কিছু করার মতলব রাখেন তাহলে তাতে আমায় জড়াবেন না। বেশ, ঠিক আছে। তাহলে এটাই চুক্তি রইল। কাগজপত্র ঠিক থাকলে এটাই আমাদের চুক্তি। স্ট্রিকার উঠে দাঁড়ায়। হ্যাভ আ গুড ডে, মিস্টার ক্রকেট। কাগজপত্রগুলো পরীক্ষা করে দেখা হয়। সব ঠিকঠাকই ছিল। শুক্রবার স্ট্রিকার আবার ফিরে আসে এবং মনে দ্বিধা থাকা সত্ত্বেও ল্যারি কাগজে সই করে দেয়। তারপর অনেক মাস কেটে গিয়েছে। ল্যারি বিষয়টা ভুলতেও শুরু করেছিল, কিন্তু তারপর ঘটনাগুলো ঘটতে শুরু করে। বেন মায়ার্স নামের একজন লেখক মার্স্টন হাউসটা ভাড়া নেওয়ার কথা বলতে এসেছিল ওর কাছে। সেটা বিক্রি হয়ে গেছে জানতে পেরে তার মুখের রং পাল্টে যায়। পরদিন একটা চিঠি হাতে স্ট্রিকার আসে তার অফিসে। সেখানে লেখা ছিল আর 1 সপ্তাহের মধ্যে খুলতে চলেছে
বার্লো এবং স্ট্রিকার ফাইন ফার্নিশিং সিলেক্টেড অ্যান্টিক্স। ল্যারি গাড়িতে বসে মাস্টার হাউসটাকেই দেখছিল। এই সময় পার্কিন্স গিলেসপি এসে হাজির হয় তার পাশে। একটা সিগারেট জ্বালান তিনি। কে ল্যারি, ঘুমিয়ে পড়লে নাকি? না, এই কিছু চিন্তা করছিলাম। নার্ভাস ভাবে হাসে সে। পার্কিন্স তাকান বাড়িটার দিকে। তুমি দেখা করেছো ওদের সাথে? ওদের একজনের সাথে, গত বছর। মিস্টার বার্লো নাকি মিস্টার স্ট্রেকার? স্ট্রেকার। কেমন মানুষটা? বলা মুশকিল। আমরা শুধু ব্যবসা নিয়ে কথা বলেছি। দেখে তো ঠিকঠাকই লেগেছিল। তারা দুজনে রাস্তা পার করে। দুপুর 3টে। বনি সোয়ার নিজের বিছানায় শুয়ে অপেক্ষারত। সে তাকায় ঘড়ির দিকে। 3:02। ঠিক এই সময় দরজায় ক্যাচ করে শব্দ হয়। কোরি ব্রায়ান্ট, বয়স 22, উকি মারে সেখান দিয়ে। কোনো অসুবিধে হবে না তো? বনি হাসে। যদি অসুবিধা থাকতো সোনা, তাহলে তোমার বুকে এতক্ষণে বড়সড় একটা গর্ত হয়ে যেত। কোরি একই সাথে নার্ভাস এবং উত্তেজিত। সে ভিতরে পা রাখে। বনি নিজের হাত দুটো ছড়িয়ে ধরে তার জন্যে। আমার তোমায় বেশ ভালো লাগে কুড়ি। এসো, আমার কাছে এসো। মহিলার অর্ধনগ্ন শরীরের দিকে নজর যেতে কোরির মধ্যেকার সমস্ত নার্ভাসনেস দূর হয়ে যায়। এখন সে সবকিছু ভুলে ছুটে যেতে চায় তার দিকে। বিকেল 4টে। লেখালেখির কাজ শেষ হতে নিজের ডেস্ক থেকে উঠে দাঁড়ায় বেন। সন্ধ্যের দিকে নর্টনদের বাড়ির ডিনারে যাওয়ার কথা আছে তার। সে একটা তোয়ালে হাতে নিয়ে চলে যায় বাথরুমে। জানলার সামনে দিয়ে যাওয়ার পথে কিছু একটা চোখে পড়ে তার। নিচের শহরটা বিকেলের আলোতে বেশ শান্ত দেখাচ্ছে। বাচ্চারা পার্কে খেলাধুলা করছে। তারপর চোখ চলে যায় মাস্টার হাউসের দিকে। এখান থেকে অনেকটা ছোট দেখাচ্ছে সেটাকে, কিন্তু বাড়ির ড্রাইভওয়েতে একটা গাড়ি দাঁড় করানো। সে ওখানে থমকে যায়। বাড়িটায় কিছু একটা পরিবর্তন এসেছে। দুটো ভেঙে পড়া ছাউনি নতুন করে ঠিক করা হয়েছে, যেটা বাড়িটাকে আরও রহস্যময় বানিয়ে তুলেছে। যেন কিছু লুকিয়ে রাখতে চায় সেটা। বেনের ঠোঁট নড়ে ওঠে, কিন্তু কোনো শব্দ বের হয় না। বিকেল 5টা। ম্যাথিউ বার্ড একজন হাই স্কুলের শিক্ষক। স্কুল শেষে সে বের হয় বাড়ি ফেরার উদ্দেশ্যে। তার বয়স 63। যদিও রিটায়ার নিয়ে নেওয়ার কথা, তাও তার পড়াতে বেশ ভালো লাগে। ফেরার পথে ব্রুক স্ট্রিটের কাছে আসতে অজান্তেই মাথাটা ঘুরে যায় মাস্টার হাউসের দিকে। কিছু একটা ধরা পড়েছে তার চোখে। বাড়িটায় এতদিন কোনো ছাউনি ছিল না, সেটা আবার লাগানো হয়েছে। আর ড্রাইভওয়েতে একটা গাড়িও দাঁড় করানো, যেটা এর আগে সে কখনো দেখেনি। কেউ ওখানে থাকছে নাকি? বিড়বিড় করে সে। সন্ধে 6টা। সুজান নর্টনের বাবা বিল নর্টন। উনি অবাক হয়ে উপলব্ধি করে বেনকে তার বেশ ভালোই লেগে গিয়েছে। বেনের সোজাসাপটা কথা বলা তার বেশ পছন্দ হয়েছে। বেন যখন সুজানের সাথে বাড়িতে প্রবেশ করে, তখন থেকেই বিল ছেলেটাকে লক্ষ্য করছিল সতর্কভাবে। হ্যালো, নাইস টু মিট ইউ। সুজানের মা বাবার সাথে হাত মেলায় বেন। বিয়ার খাও? বিল জিজ্ঞেস করে বেনকে। বেন হাসে। হ্যাঁ, সেটার বেশ প্রয়োজন এখন। এই তো আমার মতো কথা। ওরা চলে যায় প্যাটিওতে। আপনাদের বাড়িটা বেশ সুন্দর। আমি নিজে হাতে বানিয়েছি। তুমি রান্নাবান্না করতে পারো? এই মোটামুটি পারি। বেনের এই সরাসরি জবাব দেওয়া পছন্দ হয় বিলের। তুমি একটু সিরিয়াস টাইপের দেখছি। বেন হালকা হাসে। আসলে সত্যিই তাই। সন্ধে এগোনোর সাথে তাদের কথাবার্তাও বেশ সুন্দরভাবে চলতে থাকে। বেন তার সাথে বারবিকিউয়ে হাত লাগায়। যখন ফেরার সময় হয়, ততক্ষণে বিল ওকে মেনে নিয়েছে। ছেলেটা নিজের কাজ নিয়ে খুবই সিরিয়াস, কিন্তু অন্যদিকে অ্যান ঠিক সেইভাবে মানতে পারছে না বেনকে। তুমি কি ডিনারের পরেও কাজ করো? আজ রাতের মধ্যে আরও 6 পাতা লিখতে হবে। বিল তারপর ঢুকে যায় ভিতরে, কিন্তু অ্যান তাও যেন ছেলেটাকে মেনে নিতে পারছে না। সন্ধে 7টা। ফ্লয়েড টিবিট তখন সবে ডেলস বারে গিয়ে ঢুকেছে। কাউন্টারে $1 নোট রেখে সে ডেলের কাছে একটা বিয়ার অর্ডার দেয়। শুনলাম নাকি তোমার কাকার কুকুরটাকে কেউ মেরে দিয়েছে?
ফ্লয়েড চমকে ওঠে। কি, কাকার কুকুর? হ্যাঁ, মাইক লায়ারসন সেটা খুঁজে পেয়েছে আজ। কবরস্থানের গেটের উপর ঝুলিয়ে রাখা হয়েছিল কুকুরটাকে, পুরো ছিন্ন ভিন্ন অবস্থা। ফ্লয়েড সেই খনিকে উদ্দেশ্য করে গালাগাল ছোড়ে। ডেল মাথা নাড়ে। আমার মতে এগুলো সেই ছেলে ছোকরাদের কাজ, তবে জিনিসটা বোধহয় সিরিয়াস কিছুর দিকে এগোতে চলেছে। এই দেখো, বলে সে তার সামনে খবরের কাগজটা খুলে দেয় এবং একটা আর্টিকেলের দিকে ইঙ্গিত করে। সেটা পড়ার পর ফ্লয়েড বলে ওঠে, সালেম স্লটে শয়তানের পূজারি। দেল, তুমি ইয়ার্কি মারছো আমার সাথে? কখন কি সত্যি হয়ে ওঠে সেটা কেউ জানে না ফ্লয়েড। তোমার গ্লাসটা ভরে দেবো নাকি? না, আর লাগবে না। দেশে গিয়ে কাকার কি অবস্থা। ফ্লয়েড বেরোতে ডেল আবার নিজের কাজে লেগে পড়ে। মার্জারি গ্লিক তার বড় ছেলের উদ্দেশ্যে বললেন, তাড়াতাড়ি যেন বাড়ি আসে চাই। আমি কিন্তু দেখতে চাই র্যালফি যেন 9টার মধ্যে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েছে। ড্যানি খোদখোদ করে ওঠে। ওর তো আমার সাথে যাওয়ার কোনো দরকার নেই, বলল সে। তাহলে তোমাকেও যেতে হবে না, মিষ্টি সুরে বলল ওর মা। ড্যানি হাত মুঠো করে মুখে কোনো মতে হাসি ফোটায়। ঠিক আছে, তাড়াতাড়ি এসে যাব। লিভিং রুম থেকে ওর বাবা টনি বলে ওঠে, তোরা কই চললি? নতুন যে ছেলেটা স্কুলে এসেছে তার সাথে দেখা করতে যাচ্ছি, ওকে আমরা ট্রেন দেখাতে নিয়ে যাব। আচ্ছা, অন্যমনস্কভাবে বলল টনি। বাইরেটা ধীরে ধীরে তখন অন্ধকার হতে শুরু করেছে। ওরা জঙ্গলের রাস্তাটা ধরে হাঁটতে থাকে। এটা দিয়ে শর্টকাটে মার্কের বাড়ি পৌঁছানো সম্ভব। পাথরে জমিতে এসে পৌঁছাতে র্যালফি ড্যানির হাত ধরে আচমকা টান দেয়। হাত ধরে টানিস না, না হলে ধাক্কা মেরে চোরাবালিতে ফেলে দেবো। ড্যানি বলল। র্যালফি বলে, হাট, এখানে কোনো চোরাবালি নেই। তারা পাথরে জমি পার হতে ড্যানি বলে ওঠে, কয়েক বছর আগে একটা বাচ্চা ছেলে চোরাবালিতে পড়ে মারা গিয়েছিল। র্যালফির চোখ বড় বড় হয়ে ওঠে। সত্যি? হ্যাঁ রে, সে শুধু চিৎকার করছিল আর ধীরে ধীরে ডুবে যাচ্ছিল বালিতে। র্যালফি একটু যেন ঘাবড়ে যায় এবং তাড়া লাগায় নিজের দাদাকে। তবে ওদের গল্পের মাঝে একটা কিছু ওদের নজরে পড়ে না। ওদের পিছনে কিছুটা দূরে একটা ছায়া এগিয়ে চলেছে ওদের সাথে সাথে। রাত 9টা। মেভেল ওয়ার্ড একজন বড়সড় চেহারার 72 বছরের বুড়ি মহিলা। তার পা দুটো এখন আর নির্ভরযোগ্য নয়। তাকে হয়তো বলা যায় জীবন্ত সংরক্ষণাগার, যে শহরের প্রায় সমস্ত রহস্যের ব্যাপারেই জানে। তবে এখন সে তার বেশিরভাগ সময় কাটায় নিজের বাড়িতে বসে। জানলার কাছে দাঁড়িয়ে পড়ে এক হাতে তুলে নেয় টেলিফোন আর অন্য হাতে থাকে দূরবীন। একদিন সন্ধ্যের দিকে এসে দূরবীন নিয়ে চোখ রাখে মাস্টার হাউসের দিকে। সেখানে হালকা আলো চোখে পড়ে তার। সাধারণ বৈদ্যুতিক আলো বলেই মনে হয় তার। এক মুহূর্তের জন্যে সেই আলোয় বাড়িটায় কারো ছায়াকৃতি শরীরও যেন চোখে পড়েছে বলে মনে হয় তার, যেটা দেখে শির দ্বারা বেয়ে ঠান্ডা প্রবাহ খেলে যায় মেবেলের। তারপর আর কোনো ছায়া বা কোনো নড়াচড়া কিছুই দেখা গেল না সেখানে। সে দূরবীনটা নামিয়ে রেখে ফোনটা কানে তুলে নেয়। টেলিফোনের ওপাশে দুজন মহিলার কথোপকথন চলছে। ওরা একটা মরা কুকুর খুঁজে পাওয়া নিয়ে কথা বলছে, উইন পুরিন্টনের কুকুর। মেবেল নিঃশ্বাস বন্ধ রেখে কথাগুলো শুনে যায়। কোনোভাবেই ওদের বুঝতে দেওয়া যাবে না যে ও তাদের কথাবার্তা শুনতে পাচ্ছে। রাত 11:59। দিনটা প্রায় শেষ হয়ে এসেছে। শহরের প্রত্যেকটা বাড়ি এখন ঘুমের জগতে। 2-4টে দোকানপাট ছাড়া বাকি সব কিছু নিস্তব্ধ। সকলেই সারা দিনের কাজকর্মের পর ক্লান্ত। যেমন ধরুন উইন পুরিন্টন, সে আজ তার তাস খেলায় মন দিতে পারছে না। বারবার চিন্তা চলে যাচ্ছে নিজের কুকুরটার দিকে। তার স্ত্রী চলে যাবার পর কুকুরটাই ছিল তার কাছে সব কিছু, আর আজ সেও নেই। অন্যদিকে হারমানি হিল কবরস্থানের দিকে গেটের সামনে একটা মূর্তি এসে দাঁড়িয়েছে। রাতের অন্ধকারে কিছুর জন্যে অপেক্ষা করছে সে। তারপর সে মূর্তি কথা বলে ওঠে। তার কণ্ঠ ছিল সূক্ষ্ম অথচ দৃঢ়। এমনভাবে সে কথা বলছিল যেন মনে হবে এই কথাগুলো সে আগে থেকে বহুবার অভ্যাস করে রেখেছে। হে প্রভু, আমায় আশীর্বাদ করুন।
আমি আপনার জন্য পচা দুর্গন্ধযুক্ত মাংস নিয়ে এসেছি। আপনার উদ্দেশ্যে দেওয়া বলি আমি নিজ হস্তে নিয়ে এসেছি এখানে। আপনার পরবর্তী কর্মনির্দেশ আমায় জানান প্রভু, আমি তার জন্য অপেক্ষা করছি। কথাগুলো যেন বাতাসে খানিকক্ষণ ভারী হয়ে জমে রইল, তারপর মিশে গেল নিস্তব্ধতায়। স্নিগ্ধ হাওয়া বইতে শুরু করেছে তখন। শুকনো পাতাগুলো খসখস শব্দ করে ওঠে। মানব মূর্তিটি খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানে, তারপর শরীর ঝুঁকিয়ে নিচু হয়ে মাটিতে পড়ে থাকা কিছু তুলে নেয় নিজের হাতে। একটা বাচ্চা ছেলের দেহ। আমি আপনার জন্য এটা নিয়ে এসেছি। বাতাস আরো ভারী হয়ে উঠছে। তারপর এমন কিছু ঘটে যা মানব কল্পনার অতীত।